জন্য আপনারা দেখতেছেন ইতিমধ্যে জামাত ইসলামী গণমার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি সবখানে বিপুল ভাবে আমাদের জামাত ইসলামীকে ভোট দিয়ে ছাত্র জনতা আমাদেরকে বিজয় করেছে। বলি আলহামদুলিল্লাহ। আমরা ভোট পর্যন্ত আমাদের যত কাজকর্ম আছে কিভাবে আমরা সেটা পরিচালনা করব সেটা আমাদেরকে আমাদের মেহমানবৃন্দ দিক নির্দেশনা দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আমাদের বিরুদ্ধে নানান চক্রান্ত, নানান অভিযোগ, নানান বাটোয়ারি কথাবার্তা বলে আমাদেরকে জনগণ থেকে দূরে সরিয়ে রাখার বহু চেষ্টা করেছে। আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা অজুহাতে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে, মিথ্যা কোর্টের মাধ্যমে ফাঁসি কার্যকর করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা মনে করছিল যে এইসব নেতৃবৃন্দকে যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে জামাতে ইসলামের আর অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চাইবে সেটাই হবে, মানুষ যেটা চাইবে সেটা হবে না। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন মানুষ যেটা চায় সেটা হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চাইবে সেটাই হবে। সেটা আমরা বাস্তব প্রমাণে দেখেছি। 5 তারিখের আগের ঘটনা আর 5 তারিখের পরের ঘটনা। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মার্কা কেড়ে নেওয়া হয়েছে। 1 তারিখে আমাদেরকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে, 5 তারিখে তারা চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার কারণে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছে, আমরা যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ পাক রব্বুল ভোট কর্মী সমাবেশে আমাদের প্রধান মেহমান ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশেষ মেহমান জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন ভাই উপস্থিত হয়েছেন। আমাদের বিশেষ প্রধান বক্তা দাগনভূঞা উপজেলা সংগ্রামী আমির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সকল মেহমান দাগনভূঞা উপজেলার যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা আহত অবস্থায় আছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সংগ্রামে উপস্থিতি, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মতকে শ্রদ্ধা করা, ভিন্ন মত প্রচারের সুযোগ করে দেয়া। আমাদের বন্ধু যারা আছেন সহ্য করতে হয়েছে, উনারা যদি ভোট কর্মী সমাবেশ করতে পারে, মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করতে পারে, মহিলাদের কাছে ভোটের জন্য যেতে পারে, তাহলে আমরা গেলে কি এটা অন্যায় হবে? যদি অন্যায় না হয় তাহলে আমাদেরকে যারা বাধা দিবে তারা কি অন্যায় করছেন না? এই কারণে গণতন্ত্রের স্বার্থে আমরা যে পেশিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম, সকলে একসাথে ভোটারদের কাছে যাব, আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো। আমাদের প্রার্থীকে যে ইনশাআল্লাহ আমরা মানিক ভাইয়ের পক্ষে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইব। আমাদের আমিরে জামাত ডাক্তার الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের জমিনে দিন প্রতিষ্ঠার প্রত্যয়যুক্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 1 নং সিন্দুর
2 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের উদ্যোগে আজকের এই ভোট কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব গোলাম হোসেন ভাই, আজকের এই প্রোগ্রামের উপস্থিত সম্মানিত বিশেষ মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবির ফেনী জেলার সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট জামাল উদ্দিন, উপস্থিত আছেন উপজেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির, বরেণ্য রাজনীতিবিদ আমাদের সবার শ্রদ্ধা জনাব রফিকুল ইসলাম দুলাল, ইউনিয়ন জামাতের সংগ্রামী আমির জননেতা মাওলানা জাহাঙ্গীর হোসেন, 2 নং রাজাপুর ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মাওলানা আব্দুল জাহিদ, ইউনিয়ন জামাতের সংগ্রামী সেক্রেটারি, সাধারণ সংগ্রামী এলাকাবাসী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই একেবারে প্রত্যন্ত অঞ্চল ইউনিয়নের একটি ওয়ার্ড, এই ওয়ার্ড সংগঠনের আয়োজনে এবং আহ্বানে আমরা আজকের এই ভোটার কর্মীর সমাবেশে আল্লাহ সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। বিশেষ করে আমাকে আপনাদের সাথে আবার মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি সম্ভবত গত সপ্তাহের শনিবার রবিবারে এই ইউনিয়নে সফর করে গেছি। আপনাদের দরবেশের হাট এবং সুজাতপুর হাই স্কুল, প্রাইমারি স্কুল, দরবেশার পাবলিক কলেজ, রঘুনাথপুর প্রাইমারি স্কুল, সম্ভবত প্রাইমারি হাই দুইটাই, এবং আরেকটি বড় মাদ্রাসা এখানে আছে, যে মাদ্রাসাটি সারা বাংলাদেশে পরিচিত, যে মাদ্রাসাতে বিশ্বের বরেণ্য ওলামায়ে কেরাম মেহমান হয়। সেই মাদ্রাসার যারা দায়িত্বে ছিলেন তাদের সবার দেখা হয়েছে, আপনাদের কয়েকটা বাজারে দিয়েছিলাম, কথা বলেছি, আবার সপ্তাহের ব্যবধানে আবার আজকে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ করছি। আমাদের শ্রদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের মাহমুদুল দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে আজকের এই উন্মুক্ত অবারিত পরিবেশ, আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের কথাগুলো জনসমক্ষে বলতে পারিনি, আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, আমরা আমাদের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এক এক করে ধ্বংস করে ফেলা হয়েছে, বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জনপদের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী কায়েম করে প্রতিষ্ঠিত করে জনজীবনকে অতিষ্ঠ করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে, জালিম মুক্ত করে, আলহামদুলিল্লাহ। এবং আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের তরুণ ছাত্র যুবকরা লড়াই করে, জীবন দিয়ে নিজের জীবনের সোনালী ভবিষ্যৎকে নষ্ট করে বাংলাদেশের মানুষের মুক্তির ব্যবস্থা করে দিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। যারা দীর্ঘদিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন, আড়ালে আবদারে ছিলেন, বিভিন্ন গোপন জায়গা থেকে ভিডিও বার্তা প্রকাশ করার মাধ্যমে কর্মসূচি পরিচালনা করার সুযোগ নিয়েছিলেন, আজকে আমাদের শহীদ বীর মুক্তিযোদ্ধারা দ্বিতীয় স্বাধীনতার এই লড়াইয়ে যারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, তাদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি, স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু বড় দুর্ভাগ্যের, আমাদের এলাকার একটা কথা আছে যে কার উসিলায় সিন্নি খাইলে মোল্লা চিনলি, আসলে কথা একটা যে কাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ এই দুঃশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে, তাদের জীবনের কোরবানির মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলকে আবার নতুন করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়েছে।
আমরা সেই মানুষগুলো অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে সেই সংগ্রামী যোদ্ধাদেরকে, শহীদদেরকে আমরা ভুলে গিয়েছি, যারা আমাদের রক্তের বিনায় আবদ্ধ করেছেন। আমরা শুধুমাত্র তাদেরকে ভুলে যাইনি, বরং তাদের কারো কারোর সাথে, তাদের রক্তের সাথে, তাদের জীবনের কোরবানির সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা সেই চেষ্টা করতে প্রচেষ্টা করছি। এই জন্য বাংলাদেশের জামাত ইসলামী এই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। দেশের ভঙ্গুর প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তিল তিল করে গড়ে তোলার ক্ষেত্রে সরকারের পাশে থেকে ভূমিকা রেখেছে। যেখানে সমস্যা হয়েছে, সংকট হয়েছে, নানা রকম দুঃশাসন আবার নতুন করে চাপিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে, বাংলাদেশের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের সর্বস্তরের জনগণ এই বাংলাদেশের মানুষের পাশে থেকে তারা ভূমিকা পালন করেছে। আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য বলেছিলাম, যাদের কোরবানির মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি, আমাদের দাবি হচ্ছে সেই জুলাই যোদ্ধাদের, সেই জুলাইয়ের সনদের ঘোষণা, তার আইনি ভিত্তির মাধ্যমে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা এবং তাদের মর্যাদাকে সুরক্ষা করার দায়িত্ব পালন করতে হবে। অনেকে সে কাজটি নিতে চাননি, সে দাবিটি প্রকাশ করতে চান। কেউ কেউ আগ বাড়িয়ে বলেছেন, আমরা ক্ষমতা আসলে এগুলো করে দিব। ক্ষমতার মালিক কে? আপনি এখন থেকে ক্ষমতা চলে আসবেন। কোথায় থেকে ইঙ্গিত ইশারা করেছেন? সুতরাং এগুলো হচ্ছে জনগণের সাথে প্রতারণা ছাড়া, ভণ্ডামি ছাড়া, মুনাফিকি ছাড়া অন্য কিছু। আজকে অনেক লড়াইয়ের পর, আবার লড়াইয়ের সংগ্রামের পরে আজকের ঐতিহাসিক সেই জুলাই সনদের স্বাক্ষর হচ্ছে। আপনারা জানেন তো? জানেন? আমরা হয়তো ভালো করে দেখিনি, এখানে থাকার কারণে অনেক সব ছিল, যেতে পারিনি। আশা করি যারা আজকে সেখানে গিয়েছেন রাজনীতিবৃন্দ, অবশ্যই এই সনদের মাধ্যমে জুলাইয়ের যোদ্ধা, জুলাইয়ের শহীদ, জুলাইয়ের আহত, জুলাইয়ের যারা সংগ্রাম করেছেন, এই আন্দোলনে ভূমিকা পালন করেছেন, তাদের মর্যাদা যেন সুরক্ষিত হয়, এই ব্যাপারে সকল রাজনৈতিক দল ঐতিহাসিক ভূমিকা পালন আমরা এই দাবি জানাচ্ছি। আমরা বলেছিলাম, দীর্ঘ 17 বছর পর্যন্ত আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভোট দিয়েছিলেন আপনারা? আমরা ভোট তো দিই নাই, ভোট কেন্দ্রে যাইতে দেওয়া হয়নি আমাদের। ভোটারবিহীন নির্বাচন হয়েছে, এখানে দিনের ভোট রাতে হয়েছে, আমি দামি নির্বাচন হয়েছে, এবং মরা মানুষ পর্যন্ত আইসা ভোট দিয়ে গেছে। শুনেছেন আপনারা? আমাদের একটা গল্প আছে এরকম, একজন বুড়া মানুষ কষ্ট করে ভোট দেওয়ার দিন তিনি কোন রকম লাঠি ভোট দিয়ে দুই একজনের তাদের সাপোর্ট নিয়ে একটু ভোট কেন্দ্রে আসছেন। ভোট কেন্দ্রে ঢুকতে যাচ্ছেন, ঢুকতে যাওয়ার সময় ভোট কেন্দ্রে নিয়োজিত যারা ছিলেন, ওই সময় যারা সরকারের দলে ছিলেন, তারা বলছেন, চাচা কই যান? ভোট দিতে। বলছে, চাচা ভোট দেওয়ার দরকার, ভোট দেওয়া হয়ে গেছে। চাচা আফসোস করে বললেন, আমি মাত্র আসলাম, আমার ভোট দিল কে? কাজ করলো? ঠিক আছে, তাহলে দেখি যাই ভোটটা কেমনি হলো, আমার ভোট কে দিল। উনি ভোটের তালিকা থেকে দেখে যে টিক মার যা দেখছেন, এটা দেখার পর তিনি কান্নাকাটি শুরু করছেন যে সর্বনাশ, এটা কেমন হলো। তখন ভোটের যারা নিয়োজিত কর্মকর্তা ছিলেন তারা জিজ্ঞেস করছে, আচ্ছা কাঁদেন কেন? ভোট দিতে পারেন না, অসুবিধা কি? ভোট তো দিছে একজন, আপনার ভোট দিয়ে কাঁদেন কেন? বলছে, ভোট দিতে পারে না এই জন্য আফসোস নাই, কিন্তু ভোটের তালিকাতে দেখি যে তোমাদের চাষির ভোটও দেওয়া হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? বলছে, অসুবিধা কি? আপনারটা যেমন সম্ভব, চাষিরটাও এমনি সম্ভব। চাষা এরপর আরো একটু চিৎকার করেছেন, তো দেখছো এবারে কত খারাপের খারাপ, মরে গেছে আজ 3 বছর, কবরের তো উড়ে আসি, ভোট দিয়ে চলে গেছে, আল্লাহ তারা দেখাও করে যায়। বুঝছেন কাহিনী? এরকম একটা অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিল না, ভাতের অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, মানবিক অধিকার ছিল না, এখানে ইসলাম ধর্ম পালনের কোনো সুযোগ ছিল না। আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার হয়েছে,
মামলা হয়েছে, রিমান্ড হয়েছে, নির্যাতন হয়েছে, কারাগারে বছরের পর বছর অবরুদ্ধ করে রাখা হয়েছে। অসংখ্য রাজনৈতিক নেতা কর্মীদেরকে ঘর থেকে উঠিয়ে নিয়ে তাদেরকে গুম করে রাখা হয়েছে। একটা সময় তাদেরকে নির্মমভাবে বিচার বহির্ভূত হত্যা করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা কি আমাদের এই বাংলাদেশকে আগের সেই সংস্কৃতিকে ফিরে নিতে চাই? আমরা কি আবার ভোটারবিহীন নির্বাচন চাই? আমরা কি আমিডামি নির্বাচন চাই? আমরা কি দিনের ভোট রাতে করতে চাই? আমরা কি নিজেদের এক ধরনের ব্রুট মেজরিটি নিয়ে সংবিধানকে কেটে ছেড়ে সরকারে যারা আসেন তারা আবার ফ্যাসিস্ট হয়ে যান, এরকম করে সরকারকে আমরা চাই? আমরা এরকম সরকার চাই না। কারণ বিগত 54 বছর যে নির্বাচনগুলো হয়েছে, আবার এই নির্বাচনের মধ্যে যে সরকারগুলো হয়েছে, এই সরকারগুলো জনগণের সাথে দিয়া তারা কমিটমেন্টকে রক্ষা, জনগণের কল্যাণে তারা ভূমিকা রাখে, নিজেদের স্বার্থ হাসিল করেছে, টাকার মালিক হয়েছে, বাড়ি গাড়ির মালিক হয়েছে, বাগান বাড়ি তৈরি করেছে, সম্পদের পাহাড় তৈরি করেছে। বাংলাদেশের জনগণের প্রায় 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। জানেন আপনারা? 28 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের এক বছরের বাজেট হচ্ছে 6 থেকে 8 লক্ষ কোটি টাকা। 4 বছরের বাজেট জনগণের সম্পদ তারা এই অন্যায় ভাবে জনগণের সম্পদ আত্মসাৎ করে বিদেশে পাচার করে দিয়েছে। এই জন্য জামায়াত ইসলামী আমাদের পক্ষ থেকে আমরা ঘোষণা করেছি যে আগামী সংসদ হবে পিআর পদ্ধতি। কি পদ্ধতিতে? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ। কেউ বলছে আমরা নির্বাচন চাই, নির্বাচন হবে, কিন্তু নির্বাচন পরবর্তী সরকার গঠিত হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক সংখ্যার হারে যে যত বেশি ভোট পাবে সেই ভোটের ভিত্তিতে তার জনপ্রতিনিধি নির্ধারিত হয়। এখন কি হয়? এখন 30% ভোট পাইয়া প্রায় 100% মানুষের ব্যক্তিগত ক্ষমতায় করে, বাকি 70% কোনো অধিকার নাই, তাদের কোনো ভূমিকা নাই। এজন্য সরকার গঠন হওয়ার পরে 70% লোক সরকারের অন্যায় আচরণের কারণে সংসদে কথা বলেন, কাজ হয় না। এজন্য রাস্তায় এসে রাজপথে আন্দোলন সংগ্রাম করে, দেশ অস্থিতিশীল হয়, কলকারখানা বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়, গাড়ি ঘোড়া বন্ধ হয়, জনজীবন ক্ষতিগ্রস্ত হয়, পড়াশোনা বন্ধ হয়ে যায়, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে সকল জায়গায় একটা বিপর্যয় তৈরি হয়। এই পিআর পদ্ধতিতে যারা ভোট পাবেন সারা বাংলাদেশের সকল ভোটের কাউন্টিং এর মাধ্যমে আনুপাতিক সংখ্যার হারে তাদের প্রতিনিধিত্ব সেই সংসদে তারা পাঠানোর সুযোগ পাবে, সবাই পাবে, কার্যকর সংসদ হবে। আমাদের এখানে কথা আছে, ভাই ভোট ফসাই লাভ নেই, আছে না কথা একটা? ভোট পচবে কেন? পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একজন ভোটারেরও ভোট পচবে না, নষ্ট হবে। জাতীয় সকল ভোট সেখানে কাউন্ট হবে, সেই ভোটের যোগফলের মাধ্যমে আপনার এখানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট নির্বাচিত হবে, সংসদ সদস্য নির্বাচিত হবে। সকল দলের প্রতিনিধি সংসদে থাকার কারণে কেউ এককভাবে নিজেদের মন মতো করে সেখানে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। ফ্যাসিস্ট হতে পারবে না, মন যা চায় তা করতে পারবে না, কারণ সকল দলের প্রতিনিধিরা সকলের মতামতের ভিত্তিতে জনগণের জন্য যা কল্যাণকর, দেশের জন্য যা কল্যাণকর, সেই পদ্ধতিতেই কিন্তু আইন সেখানে পাস হবে। আরেকটা গোপন কথা বলেন যে পিআর পদ্ধতিতে ভোট দিবে এখানে আমেরিকাতে, তা আপনি ভোট দিবেন এখানে আমেরিকার, আপনি প্রার্থী সিলেকশন করবেন কেন? প্রার্থী সিলেকশন করার দায়িত্ব তো আপনার দলের, আপনি দলই তো চুজ করবেন। কেন আপনি আপনার বাংলাদেশের লোক বাদ দিয়ে আমেরিকার থেকে লোক নিয়ে এসে আপনি প্রার্থী হিসেবে নমিনেট করবেন? এটা তো জাতির সাথে প্রতারণা, এটা তো বেইমানি, এটা তো দায়িত্ব আপনার উপর। প্রার্থী বাংলাদেশ থেকে, দেশ থেকে